বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমরা তৃতীয় অধ্যায়টা পড়েছি। তো তৃতীয় অধ্যায়ের বেশ খানিকটা আমি এর আগে পড়িয়ে ফেলেছি। আজকে আমরা পড়ব ভরবেগ। ভরবেগ স্বাভাবিকভাবেই ভর একটা রাশি, বেগ আর একটা রাশি। তো আমরা বুঝতেই পারছি যে ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভরবেগ, তাই না? তাহলে এখন দেখো যে আমরা ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। তাহলে আমরা ভরবেগ দেখো, ভরবেগকে আমরা কি পি দ্বারা প্রকাশ করছি। তারপর দেখো ভর এম আর গুণ বেগ ভি, তাহলে এমভি। তার মানে ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। এখন তোমরা খেয়াল করো যে ভর কিন্তু দ্রব্যরাশি, তাই না? ভর কিন্তু আমরা একটা বস্তু যদি পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাই, তাহলে সেখানে কিন্তু তার ভরের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কি? বেগের পরিবর্তন হয়। তাহলে ভরবেগের পরিবর্তন মানেই হচ্ছে কি? বেগের পরিবর্তন। ঠিক আছে? তাহলে ভর নির্দিষ্ট থাকে, যে কারণে ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু বেগ বিভিন্ন জায়গায় নিয়ে গেলে বিভিন্ন রকম হয়। তাই ভরবেগের পরিবর্তন হতে হলে আমাদের কি অবশ্যই কি বেগের পরিবর্তনের উপরে নির্ভরশীল। তো দেখো, এখন ভরবেগের এককটা কি আমরা একটু খেয়াল করি। ভরের একক হচ্ছে কেজি, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তো ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর দেখো যে আমরা যদি মাত্রার সমীকরণ বের করি, তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, আর এখানে এল টি মাইনাস ওয়ান। তাহলে বেগের কিন্তু এইটুকু, আর এটা হচ্ছে ভরের, তাই তো? তাহলে এম এল টি মাইনাস ওয়ান। ঠিক আছে? টি মাইনাস ওয়ান, এইটাই হচ্ছে ভরবেগের মাত্রা। ঠিক আছে? তাহলে এখন দেখো যে আমরা দেখবো যে ভর হচ্ছে কি স্কেলার রাশি, তাই না? তাহলে ভর কিন্তু স্কেলার রাশি। তো ভর হলো স্কেলার রাশি, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি, যে কারণে টোটালটা ভরবেগটা কি ভেক্টর রাশি হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো যে আমরা দেখছি যে এখানে একটি টেবিল, একটি টেনিস বল, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেওয়ালে দেখো ধাক্কা ছুড়ে দেওয়ার পর এটা দেখো একই দ্রুতিতে ঠিক তোমার দিকে দেখো ফিরে চলে আসলো। মানে বলটা আমি ছুড়ে দিলাম, বলটা আবার কি আমার দিকে ফিরে চলে আসলো। ঠিক আছে? এরকম যদি ঘটনা ঘটে, তাহলে দেখো বলটার ভর ছিল কত? 100 গ্রাম। 100 গ্রাম। তবে দেখো ভরবেগের পরিবর্তন কি হবে সেটা আমাদের এখন বের করতে হবে। দেখো, তাহলে আমরা দেখলাম কি যে বলটা কত বেগে গেছে? 10 মিটার পার সেকেন্ড। ওকে, আর বলের ভর ছিল কত? এত গ্রাম। তাহলে 100 গ্রামের একটা বল, সে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেওয়ালে ধাক্কা দেওয়া হলো। ধাক্কা খেয়ে সে আবার বলটা ফিরে চলে আসলো। এই অবস্থায় দেখো ভরবেগের দেখো পরিবর্তন কত সেটা আমাদের বের করতে হবে। তো এখন দেখো যে ভরবেগ পি সমান সমান আমরা কি লিখতে পারি? এম ভি। ওকে, এখন দেখো যে ভরবেগ এটা, এখন যদি তার উল্টাটা আমরা ধরি, তাহলে উল্টাটা পি ড্যাশ হিসেবে আমরা ধরলাম, আর এখানে এম ভি, কারণ এটা আমাদের ফিরে চলে আসবে, যে কারণে এটা ঋণাত্মক হবে, মাইনাস হবে। তো এখন ভরবেগের পরিবর্তন যখন বলবা, তখন কি দেখো ভর বেগের পরিবর্তনটা কতটুকু হচ্ছে, এরপরে আমরা পি ড্যাশ। তাহলে এখন দেখো পি মাইনাস এম ভি। তো এম ভির মান কিন্তু কি, পির মান এম ভি। তাহলে এখানে এম ভি প্লাস এম ভি, তার মানে 2 এম ভি ভরবেগের পরিবর্তন। ওকে, আচ্ছা, তাহলে দেখো যে এই ক্ষেত্রে আমরা যখন এম ভরের মান 10, আর বেগ এম কত? 100 গ্রাম, আর বেগ 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এই দুটো বসিয়ে দিলেই কি এখান থেকে আমরা ভরবেগের পরিবর্তনটা পেয়ে যাব। তো এরপরে দেখো যে আমরা পড়বো ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা কি, সেটা আমরা এখন জানবো। শক্তির
সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতাটা কি সেটা এখন আমরা জানব। মনে করি একটি সমতলে দেখো m1 ভরের একটা বস্তু, সেটা হচ্ছে দেখো আরেকটা বস্তু আছে ও m2 ভরের আরেকটা বস্তু। এরা দুইজন হচ্ছে কি u1 আদিবেগ এবং u2 আদিবেগে চলছে। তো দেখো তাদের বেগের ভিন্নতার কারণে আসলে কখন সংঘর্ষ হয়? সংঘর্ষ হচ্ছে বেগের ভিন্নতা, একটা হচ্ছে আস্তে যাচ্ছে আর একটা হচ্ছে জোরে যাচ্ছে, গেলে কি হবে একসময় তাদের একটা আর একটাকে ধাক্কা দিবে। ঠিক আছে, বেগের ভিন্নতার কারণে তাদের মধ্যে সংঘর্ষ হলো এবং দেখো সেই কারণে তাদের হচ্ছে বেগ পাল্টে কি হলো, বেগ পাল্টালো, কিন্তু বেগ কি হবে দেখো v1 আর v2, কিন্তু ভর কিন্তু একই থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অবস্থায় দেখো এই ঘটনা দেখো ঘটলো, তাহলে কি হলো দেখো যে সংঘর্ষের আগে তাদের সম্মিলিত বেগটা কি ছিল সেটা দেখো m1u1 প্লাস m2u2। ওকে, আর এদের হচ্ছে সংঘর্ষের পরে যে বেগটা পেলাম সেটা হচ্ছে কি m1v1 প্লাস m2v2। তাহলে সংরক্ষণশীলতার নীতি যেটা বলছে সেটা হচ্ছে কি এইটা এবং এইটা কি সমান থাকবে। ঠিক আছে, তার মানে সংঘর্ষের আগে যে ভরবেগ ছিল তার মোট ভরবেগটা এবং পরের মোট ভরবেগ কি সমান থাকবে। তার মানে সংরক্ষণশীলতার নীতি যেটা বলছে সেটা হচ্ছে কি যে m1v1 প্লাস m2v2। ওকে, তাহলে এইটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আবার খেয়াল করো, কোনো একটা বস্তু, দুটো বস্তু যখন চলমান অবস্থায় যাচ্ছে, ধরো গাড়ি হলো, তাহলে একটা গাড়ির বেগ আর একটা গাড়ির বেগ যদি সমান না হয় তাহলে কি করবে, এরা এক সময় না এক সময় মানে করবে, একটা আর একটার সঙ্গে সংঘর্ষ হবে, তাই না? সেটা কখন হবে? পিছনের গাড়িটার বেগ যদি সামনের গাড়িটার বেগ এসে বেশি হয় তখন কিন্তু এই সংঘর্ষটা হবে। তাহলে এই সংঘর্ষ হওয়ার আগ মুহূর্তে তাদের বেগ কত ছিল, m1u1 আর m2u2। তাহলে এদের ভিতরে হচ্ছে মোট ভরবেগ ছিল এটা। এখন সংঘর্ষ হওয়ার পরে তাদের আবার মোট ভরবেগ কি একই থেকে যায়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে দেখো শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো এখন দেখো যে এখানে আমরা যদি চিত্র আঁকি তাহলে কি পাচ্ছি সেটা দেখো যে এই m1 ভরের একটা বস্তু u1 আদিবেগ নিয়ে সে যাচ্ছিল। ঠিক আছে, ঠিক সে কিভাবে দেখো আরেকটা বস্তু হচ্ছে m2 ভরের বস্তু এবং সেটা u2 আদিবেগ নিয়ে যাচ্ছে। তো যাওয়ার পরে এরা হচ্ছে কি করলো, এক সময় একটা আরেকটাকে কি ধাক্কা দিল, তাই না? একটা বস্তু দেখো আরেকটা বস্তুকে ধাক্কা দিল, তাহলে এটা হচ্ছে m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু। এই ধাক্কা দেওয়ার পরে তাদের দেখো যে বেগটা হলো সেটা হচ্ছে কি m1 থাকবে, কিন্তু এটা v1 হলো তার বেগ, আর একটা দেখো তাহলে আরেকটা বস্তু হচ্ছে কি m2, সেটা হচ্ছে v2 বেগ প্রাপ্ত হলো। তাহলে এখানে ঘটনা খেয়াল করো যে এই প্রথম অবস্থায় হচ্ছে সংঘর্ষের আগে m1 বেগে দেখো m1 ভরের বস্তুটা হচ্ছে u1 আদিবেগে ছিল আর m2 ভরের বস্তুটা হচ্ছে u2 আদিবেগে চলছিল, কিন্তু দেখা গেল কি যে এই u1টা u2 এর চেয়ে বড় হওয়ার কারণে কি হলো, তারা এক সময় দেখো যে সংঘর্ষে লিপ্ত হবে। তার মানে কি m1 m2 কে সংঘর্ষ মানে ধাক্কা দিবে। তো এই ধাক্কা দেওয়ার পরে দেখো ধাক্কা অবস্থা এটা এবং ধাক্কার পরের বেগ এটা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি শক্তি সংরক্ষণশীলতার নীতিতে যে আগে আমাদের মোট ভরবেগ যা ছিল পরেও কিন্তু মোট ভরবেগ তাই থাকবে। ঠিক আছে, আচ্ছা তো এরপরে দেখো যে আমাদের দেখো যে আমরা এখন হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা পড়ব। নিউটনের খেয়াল করো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি?
ভরবেগের দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে, ঠিক আছে। তো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ব্যাপারটা কি সেটা এখন আমরা একটু খেয়াল করি। দেখো যে একটি বস্তু আদিবেগ হচ্ছে ইউ আদিবেগে সে চলছে কত সময় ধরে, টি সময় ধরে চললো, সে হচ্ছে শেষ বেগ দেখো ভি প্রাপ্ত হলো, ঠিক আছে। এখন তাহলে আদি ভরবেগ, ঠিক আছে, এম ভরের বস্তু, কিন্তু খেয়াল করো এম ভরের বস্তু ইউ আদি বেগে চলছে কতটুকু সময় ধরে, টি সময় ধরে চলার পরে তার বেগ ভি প্রাপ্ত হলো, ঠিক আছে। তাহলে আদি ভরবেগটা কি হবে, আদি ভরবেগ হচ্ছে এম ইউ, আর শেষ ভরবেগটা হচ্ছে কি, শেষ ভরবেগ হচ্ছে এম ভি। তো এখন দেখো যে ভরবেগের পরিবর্তন যদি লিখি আমরা, তাহলে কি হবে, ভরবেগের পরিবর্তন, হ্যাঁ, তাহলে এম ভি মাইনাস এম ইউ। এখন যদি আমি বলি যে ভরবেগের পরিবর্তনের হার, হ্যাঁ, তাহলে কি হবে, এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখন খেয়াল করো যে এখানে হচ্ছে এম যদি আমরা কমান নিই তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে এম আর এখানে ভি মাইনাস ইউ বাই টি সমান সমান কি এ। তাহলে এখানে হচ্ছে এম এ পেলাম, কিসের কি পেলাম, ভরবেগের পরিবর্তনের হার পেলাম হচ্ছে এম এ, ঠিক আছে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, ভরবেগের পরিবর্তনের হারটা প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমাদের বল যদি এফ হয় তাহলে এম এ এটার সমানুপাতিক হবে, ঠিক আছে। এখন দেখো এফ সমান সমান কে এম এ। এখন কে এর মান যদি ধ্রুবক এবং সেটা 1 হয় তাহলে কি এম এ পেয়ে যাব আমরা। তার মানে বল সমান সমান কি হলো, ভর এবং ত্বরণের গুণফল। তাহলে এই সূত্রটাই কিন্তু হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই সূত্রটা আসছে, এবং এটার উপরে তোমাদের বিভিন্ন অঙ্ক থাকবে, তোমরা এই অঙ্কগুলো এখান থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই আমরা হচ্ছে পড়ে ফেলবো পুরো, হ্যাঁ। তাহলে পরবর্তীতে আরো দেখো ক্লাস আছে, তোমরা বাকি ক্লাসগুলো আবার করবে। তো তোমরা ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।